দর্শক, পুরো বিশ্বে এখন বাজছে যুদ্ধের দামামা। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট, আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানাবো, লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি হিজবুল্লাহর। এরপরে জানাবো, ইসরায়েলের অভিযান গাজায় একদিনে আরো 33 প্রাণহানি, মোট নিহত প্রায় 44,300। আরো জানাবো, মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইউক্রেনের। এরপরে জানাবো, ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি। এবং সর্বশেষে জানাবো, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানুন বিস্তারিত। লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি হিজবুল্লাহর। লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও আসলে ব্যর্থ হয়েছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা। বুধবার 27 নভেম্বর আইন প্রণেতা হাসান ফাদালাল্লাহ বিন জবিল সফরে এমনটা দাবি করেছেন। খবর রয়টার্সের। শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জানিয়ে হাসান ফাদালাল্লাহ বলেন, প্রতিটি জায়গায় ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের প্রতিরোধকারীরা। লেবাননের অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল তাতে সফল হতে পারেনি তেল আবিব বলেও তিনি জানান। উল্লেখ্য যে গত বুধবার সকালে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে এক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে, যেখানে 1 বছর ধরে যুদ্ধ চলতে থাকার পর এই শান্তি চুক্তি হয়েছে। দর্শক, এখন জানাবো, ইসরায়েলের অভিযানে গাজায় একদিনে আরো 33 প্রাণহানি, মোট নিহত প্রায় 44,300। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ গত মঙ্গলবার 24 ঘন্টায় নিহত হয়েছেন 33 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরো 134 জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। বিবৃতিতে আরো বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 44,282 জনে এবং 1,04,880 জনে। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়। দর্শক, এখন জানাবো, মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইউক্রেনের। যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে ইউক্রেনের রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান ঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পরদিন এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে মস্কো। খবর ফ্রান্স 24 এর। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, গত সোমবার রাতে রাশিয়া একযোগে 188টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য যে গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরো উত্তেজনা বাড়ে। এ যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে। জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়। দর্শক, এখন জানাবো, ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত ব্যক্তিকে বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণামূলক কিছু ফোন কল পাওয়া গেছে।
বুধবার এফবিআই জানিয়েছে, আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে সচেতন এবং আমরা আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি। এফবিআই জানিয়েছে, ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত কমপক্ষে 9 জনের বিরুদ্ধে এই হুমকি দেওয়া হয়। পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও বলা হয়, আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে আমরা সচেতন এবং এ নিয়ে আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি। আমরা সমস্ত সম্ভাব্য হুমকিগুলো গুরুত্ব সহকারে নিই এবং সর্বদা জনসাধারণকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক কিছু বলে অবিলম্বে রিপোর্ট করতে উৎসাহিত করুন। পুলিশ মঙ্গলবার রাতে ও বুধবারের ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ। আমরা সমস্ত সম্ভাব্য হুমকিগুলো গুরুত্ব সহকারে নিই এবং সর্বদা জনসাধারণকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক ব্যক্তিকে ধরে দিতে বা এমন কিছু হলে পুলিশকে জানাতে বাধ্য করি। এর আগে ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবন এবং তাদের সাথে যারা বসবাস করেন তাদের জন্য হিংসাত্মক এবং আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু। তিনি বলেন, মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করছে। লেভিট বা এফবিআই কেউই কাউকে দায়ী করে চিহ্নিত করেননি। নিউ ইয়র্কের রিপাবলিকান এলিস স্টেফানিক, যাকে ট্রাম্প জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন, তিনি প্রথম বলেন তার বাড়ি বোমা হামলার হুমকির দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা সচিব মনোনীত পিট হেগসেথ পরে নিশ্চিত করেছেন তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। দর্শক, এখন জানাবো আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যদিও ইসরায়েল আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে, তবে তেল আবিব আদালতকে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেবে। এতে তুলে ধরা হবে গ্রেফতারি পরোয়ানা কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন। গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব করারও অনুরোধ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে, যদিও পরোয়ানা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানা স্থগিত করার অধিকার আদালতের আছে, আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে এবং গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে। এতে আরও বলা হয়, নেতানিয়াহু বুধবার জেরুজালেমে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন, যেখানে সিনেটর প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের আইসিসির বিরুদ্ধে। আগত ট্রাম্প প্রশাসন আইসিসির উপর নিষেধাজ্ঞার চিন্তা করছে বলে জানা গেছে। গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং হামাসের সামরিক নেতা ইব্রাহিম আল মাসরি, মোহাম্মদ দেইফ নামেও পরিচিত এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশে ভ্রমণের ঝুঁকির মধ্যে রয়েছেন নেতানিয়াহু। দর্শক, এই হলো আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।